কথোপকথনের আঙিনায় আজকের অতিথি জান্নাতি হোসেন। তিনি বাংলাদেশের প্রথম পেশাদার নারী স্কুবা ডাইভ মাস্টার। জান্নাতি হোসেন তার স্বপ্নের ভুবন গড়েছেন সমুদ্রের নীল গভীরে, যেখানে লোমহর্ষক অভিজ্ঞতা আর প্রতিকূলতা তার নিত্যসঙ্গী। আলোচনার উপস্থাপক হিসেবে যুক্ত হয়েছেন দেশের স্বনামধন্য আন্ডার ওয়াটার ফটোগ্রাফার শরীফ সারোয়ার। আমন্ত্রণ জানাচ্ছি ঢেউয়ের নিচের পৃথিবীতে, যার গল্প শোনাবেন সমুদ্র আর পরিবেশ রক্ষায় অগ্রগামী অবদান রাখা দুই দুঃসাহসী মানুষ। প্রথমেই আপনাকে স্বাগত জানাই। আর অভিনন্দন জানাই আপনাকে। আপনি বাংলাদেশের প্রথম মহিলা ডাইভ মাস্টার। এই যে আপনি বাংলাদেশের প্রথম মহিলা ডাইভ মাস্টার, মহিলা ডাইভ মাস্টারের পরিচিতিটা আপনার এই পরিচিতির অনুভূতিটা কেমন লাগে? একটু জানাবেন প্লিজ। আ আমি আ ডাইভ মাস্টার হিসেবে বলি, মহিলা ডাইভ মাস্টার হিসেবে না বলি। আম অনুভূতি অ্যাকচুয়ালি এটা আন এক কথায় বলা খুবই ডিফিকাল্ট। কারণ একটা প্যাশনকে আপনি প্রফেশন হিসেবে যখন নেন, তখন জিনিসটা আসলে ব্লেসিং ছাড়া কিছুই না। হ্যাঁ? আমাদের বাংলাদেশে ছেলে-মেয়েদের স্পোর্টসের যেই আ স্পোর্টসের জায়গাটা যে ঘাটতি, আমরা আসলে স্পোর্টস রিলেটেড খুবই কম আউটলেট পাই। সেখানে একটা স্পোর্টস রিলেটেড এরিয়াতে আ প্রফেশনাল হওয়াটা আমি মনে করি ইটস ওয়ান অফ আ কাইন্ড আ আমার জন্য। তো ধন্যবাদ আপনাকে। এই স্কুবা ডাইভিং এর প্রতি আপনার প্রথম আগ্রহটা কিভাবে সৃষ্টি হয়েছিল? আচ্ছা। 2015 এ আমি সেন্ট মার্টিনস আইল্যান্ডে কাজ করতাম। মেরিন কনজারভেশনিস্ট হিসেবে। তো ওখানে একটা মেরিন কনজারভেশন অর্গানাইজেশনে ছিলাম প্রোগ্রাম লিড হিসেবে। তো তখন আমি ১ম ন্যাশনাল আন্ডার ওয়াটার ক্লিন আপ অর্গানাইজ করি। প্রোগ্রাম লিড ছিলাম আমি ওখানে। তো আমাদের তখন স্কুবা ডাইভিংটা ছিল হচ্ছে খুবই মানে কাউবয় টাইপের। কোনো লাইসেন্স নাই। আমাদের নেভির সাপোর্ট ছিল। তো আমরা ডাইভ করি এবং সাকসেসফুলি আমরা কাজটা খুব শ্যালো ওয়াটারে সাকসেসফুলি আমরা কাজটা শেষ করতে পারি। তো ওটা ফার্স্ট হচ্ছে আমার স্কুবা ডাইভিং। এরপর 2018 এ আমি আবার আমার ফার্স্ট লাইসেন্সের যে কোর্সটা, সেই কোর্সটা করি এবং ওখান থেকে হচ্ছে আমি ওপেন ওয়াটার বলে এটাকে প্যাডি থেকে। প্যাডি হচ্ছে একটা খুবই খুবই রিনাউন্ড একটা প্রফেশনাল ডাইভ ইনস্টিটিউশন। সেখানে ডাইভ মাস্টার, ডাইভ ইন্সট্রাক্টর পর্যন্ত তারা ট্রেন করে। ওখান থেকে ১ম লাইসেন্সের কোর্সটা আমি করি 2018 এ। আচ্ছা, আমরা তো জানি স্কুবা ডাইভিং একটা শখের বিষয়। এই শখটাকে আপনি পেশা হিসেবে কিভাবে গ্রহণ করলেন? আ অ্যাকচুয়ালি এটা না হয়ে গেছে। মানে ব্যাপারটা এরকম যে একবার ওয়ান্স ইউ গেট স্টার্টেড এরপর আসলে একটার পর একটা করতে, করতে এখন আমি প্রফেশনাল আমি নিজে অবাক হয়ে যাই মাঝে, মাঝে। ডাইভ মাস্টার হওয়ার পরে আমি তো ভাবি নাই কখনো অ্যাকচুয়ালি যে ডাইভ মাস্টার পর্যন্ত যাবো। কিন্তু একটার পর একটা করার পরে মানে পানির নিচটা আসলে নেশার মতো। মানে ইন আ গুড ওয়ে অবভিয়াসলি। একবার যাওয়ার পরে ইউ ক্যানট রিয়ালি কাম ব্যাক ল্যান্ডে এসে আপনি আসলে মানে আনচেঞ্জড থাকতে পারবেন না। জিনিসটা এতই আ লাইফ অ্যাফার্মিং একটা মানে বিষয়। সো মানে অ্যাকচুয়ালি মানে হয়ে গেছে এরকম করতে, করতে। আপনি তো এখন ডাইভ মাস্টার কোর্স কমপ্লিট করেছেন। আমরা জানি যে ডাইভ মাস্টার কোর্স অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং। আপনি কি আপনার এই কোর্স চলাকালীন সময়ে সবচাইতে কঠিন এবং চ্যালেঞ্জের যে বিষয়গুলো একটু জানাবেন আমাদেরকে? সিউর। তো অনেক চ্যালেঞ্জের বিষয় ছিল। আমি ১ম এ যখন কোর্সটাতে এনরোল করি, আমি একটু পড়াশোনা করছি। কিন্তু আমি আসলে বুঝি নাই ১ম এ যে এটা আসলে কত কঠিন হবে। ওখানে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার অনেক কিছু শেখার আছে। মানে একটার পর একটা নতুন, নতুন চ্যালেঞ্জ। আমাদেরকে অনেকগুলো টেস্ট দিতে হয়। পানির ভেতরে দিতে হয়, পানির উপরে দিতে হয়, লিখিত থিওরি টেস্ট দিতে হয়। মানে ফিজিক্সের একদম পুরা বড়, বড় মোটা বই পড়ে আমাদের মানে পানির যে ফিজিক্স, ওয়াটার ফিজিক্স যেটা, ওয়াটার ফিজিওলজি যেটা, হ্যাঁ? তো মানে সবচেয়ে চ্যালেঞ্জিং ১ম দিকে যেটা লাগছে সেটা হচ্ছে একটা স্ট্রেস টেস্ট ছিল। এবং স্ট্রেস টেস্টটা আই রিমেম্বার আমি এত ভয়ে ছিলাম। আমার ইনস্ট্রাক্টর বলছে, "কিছু না, সমস্যা নাই। ইটস গোনা বি ফাইন।" কিন্তু স্ট্রেস টেস্টটা দেওয়ার আগে আমি পুরো দোয়া-টোয়া সব পড়ে নিছি পানির নিচে যাওয়ার আগে। তারপরে যাওয়ার পরে স্ট্রেস টেস্টটা আরেকটা মজার ব্যাপার যেটা, মানে অ্যাকচুয়ালি তখন খুবই ভয়ানক ছিল। তো আমার ট্যাঙ্ক যেটা, সেটায় হচ্ছে আমার ইন্সট্রাক্টর ২ জন এসে, একজন এসে পিছন থেকে অফ করে দিছে। আমি তো পুরো মানে ভয়ে আই এম লাইক, "ওহ নো!"
এটাই স্ট্রেস মানে ছিল। মানে একটা এন্ডে যে হচ্ছে তারা দেখবে হাউ আই রিঅ্যাক্ট টু যেকোনো সিচুয়েশন। হ্যাঁ? এটা আমার জন্য সবচেয়ে ভয়ের ছিল। আর চ্যালেঞ্জিং ছিল হচ্ছে আ সাঁতারের একটা এক্সাম ছিল। আ ২০০ মিটার আমাদেরকে কোনো কিছু ছাড়া সাঁতার কাটতে হবে। ৪০০ মিটার সরি। ৪০০ মিটার সেই সাঁতার তো আমি খুব বেশি ভালো যে পারি তা না। তো আমি খুবই ভয়ে ছিলাম যে এটা আমি তো ফেল করব। এই পাস না করলে তো শেষ। তো প্রত্যেকদিন আমি ডাইভ করে ৩ বার বা ৪ বার ডাইভ করে ওই পারের আইল্যান্ডে গিয়ে তারপরে সাঁতার প্র্যাকটিস করতাম। এবং আমি খুবই কম টাইমে লাকিলি আমার টেস্টের এক্সামটা মানে সাঁতারটা শেষ করতে পারছি। আমি নিজেও অবাক ছিলাম যে আমি পারবো ৪০০ মিটার মাত্র ১০ মিনিটে? বাট লাকিলি ইট ওয়াজ অনেক, অনেক obviously অনেক কষ্টও করতে হয়েছে এটার জন্য। বাট হ্যাঁ, এই ২ টা আমি বলব সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। ঠিক আপনার মতো আমারও একই রকম সময় গেছে। টেস্টের পাশাপাশি আরেকটা যে ছিল আপনার ইকুইপমেন্ট এক্সচেঞ্জ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা ওটাই স্ট্রেস টেস্ট অ্যাকচুয়ালি। ওইটা শেষ করার পরে ওইটা বন্ধ করে দিছে। বুঝছেন? আমি জানি না কিন্তু এটা বলে নাই আমাকে যে তারা এগুলো করবে। মানে তাদের কথা হচ্ছে যে ঠিক আছে মানে একজনের ট্যাঙ্ক কোনো কারণে malfunction হচ্ছে। তখন আমরা কিভাবে করে আরেকজনের সঙ্গে আমাদের গিয়ারটা চেঞ্জ করে দিব। ধরেন আমি প্রফেশনাল বা আপনি প্রফেশনাল। প্রফেশনাল যে তার কাছে সবসময় ফুল ট্যাঙ্ক থাকতে হবে কিন্তু। তার গিয়ারের সবকিছু কাজ করতে হবে। তো যার সাথে চেঞ্জ করব সে হয়তো উপরেও চলে যাবে সেফটি স্টপ করে। কিন্তু মানে ওইটাই মানে ধরেন তারপরেও যদি আপনার প্রবলেম হয়, ট্যাঙ্কটা বন্ধ হয়ে যায় কিংবা আপনি বাতাস মানে এয়ার পাচ্ছেন না। তো ওটার জন্য ইট ওয়াজ ওই সময় মাথা ঠান্ডা রাখা খুব খুবই কঠিন। এক্সাক্টলি। অ্যান্ড আমাদেরকে এটাই শিখানো হয়। ইউ হ্যাভ টু স্টপ, থিংক অ্যান্ড দেন অ্যাক্ট। রাইট? সো আমরা ওটাই মানে ধরেন এই যে বন্ধ করে দেওয়ার পর আমি কি করতে পারি? মাই ফার্স্ট রিঅ্যাকশন ওয়াজ কারো কাছ থেকে রেগুলেটর নিয়ে ওটা ইয়ে করা। তখন আমাকে কমিউনিকেট করতে হইছে। এই কমিউনিকেটটা যদি না করতাম তাহলে কিন্তু ফেল হয়ে যাইত। কারণ আমি যদি নিয়ে নিই তাহলে তো আমার আসলে আন্ডার ওয়াটার কমিউনিকেশন তো হচ্ছে না। আপু আপনি ২০১৮ তে পাড়ি ওপেন ওয়াটার কোর্স শেষ করেছেন। তারপরে স্টেপগুলি কি একটু বলবেন? হ্যাঁ, সিউর। সো ১৮ তে ফার্স্ট এ আমি মালয়েশিয়াতে পাডি ওপেন ওয়াটার কোর্সটা করি। আ বিউটিফুল ব্লু ওয়াটার। তো ওই সাথেই আমি পাডি অ্যাডভান্সড কোর্সটা করে ফেলি। মানে ১ম যে ২ টা কোর্স আমি ব্যাক টু ব্যাক করে ফেলি। ওপেন ওয়াটার, অ্যাডভান্স ওপেন ওয়াটার অ্যাডভান্স ওপেন ওয়াটার এই ২ টা একসাথে করে ফেলি। তারপরে তো কোভিড আসলো। তারপরের কোর্সটা আরো এক্সপেনসিভ ছিল। সো আই হ্যাড টু মানে আমার টাকার একটা বিষয় ছিল ওটা গ্যাদার করা, অ্যাকুমুলেট করা। তো পরে আমি 2020 কোভিডের পরে 21 বা 2 তে হচ্ছে আমার রেস্কিউ মানে ইএফআর কোর্স যেটা ইমার্জেন্সি ফার্স্ট রেসপন্ডার আর রেস্কিউ কোর্সটা করি। তারপরের বছরে আমি ডাইভ মাস্টার কোর্সটা করে ফেলি। তো এখন ডাইভ মাস্টার পর্যন্ত এরকম একটা যে বিষয়টা হলো যে ডাইভ মাস্টার আর রেস্কিউটা আমি পরপর করে ফেলছি। আর ১ম যে ২ টা কোর্স ছিল ওটা আমি একসাথে করে ফেলছি। তো মানে মাঝখানে কোভিডের কারণে একটা গ্যাপ ছিল। আর হ্যাঁ, মানে টাকা পয়সারও একটা ব্যাপার আছে। আমরা তো জানি যে স্কুবা ডাইভিং টোটালটাই এক্সপেন্সিভ একটা উম কাজ। সেখানে স্কুবা ডাইভিং আ করতে যাওয়া অথবা কোর্স করাটা। এক্সপেন্সিভ আমরা শুধু শব্দটাই শুনি। সেটা কতটুকু কিরকম এক্সপেন্সিভ? আর বাংলাদেশের যে কেউ যদি আপনার কোর্স করতে চায়, সেটা কি সে বহন করতে পারবে বলে আপনি মনে করেন? আম দেশে বা বিদেশে? এটার একটা অপটিমিস্টিক সাইড আছে। সেটা হচ্ছে আমি মনে করি না অ্যাকচুয়ালি দিস ইস আ ফ্যাক্ট। ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেনসিভ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ? আমরা এমন একটা মানে সিটিতে থাকি আমাদের সবকিছুতেই অনেক খরচ। তো সেই তুলনায় আমরা যারা ঢাকায় থাকি তাদের কিন্তু মানে ওই এক্সপেন্স যেটা হয় স্কুবা ডাইভিং এ সেটা খরচ করার মানে তাদের ক্যাপাসিটির বাইরে না। একটু এক্সপেনসিভ অবশ্যই মানে বাকি স্পোর্টস এর তুলনায় স্পোর্টস এর রিস্ক তো মানে একটা ম্যানেজমেন্টের বিষয় আছে। সো আমরা যখন অন্যান্য স্পোর্টস করি আমরা একাই করতে পারি। একজন ট্রেনার থাকলো বা না থাকলেও আমরা ওটা দেখেও করতে পারি। কিন্তু এখানে ট্রেনার মাস্ট, ডাইভ মাস্টার মাস্ট, ভালো একটা স্কুবা শপ মাস্ট। সো যেহেতু অনেক কিছুর ব্যাপার আছে সেহেতু একটু এক্সপেনসিভ বাকি স্পোর্টস এর তুলনায় আরকি আমি সেটা বললাম। এবং সবাই পারবে। আমি মানে মালয়েশিয়াতে যখন করতাম স্টুডেন্টরা করতো মানে অফিসে যাচ্ছে তারা হচ্ছে আ একসাথে ১৫-১৬ জন আ ছুটি নিয়ে আসতো স্কুবা ডাইভ করতে। আবার কেউ ছিল তারা পুরা বছর ধরে সেভ করতো কোনো একটা ছুটিতে যেয়ে স্কুবা ডাইভ করতো। সো এটা আসলে মানে প্যাশনটা এমন জায়গায় আমাদেরকে নিয়ে যায় যে এই এক্সপেন্সটা আসলে উই নো দ্যাট এটা ওয়ার্থ ইট। আপনি বলেছেন বাচ্চারাও আসে।
কত বছর বয়স থেকে স্কুবা ডাইভিং করতে পারে একটা ছেলে অথবা মেয়ে? 10 বছর জুনিয়র বাবল মেকার হতে পারবে। তখন জুনিয়র বাবল মেকার বলা হয়। তো 10 বছর হতে হবে টু গেট আ লাইসেন্স। তার আগে থেকে করতে পারবে বাট তারা হচ্ছে লাইসেন্সটা আর কি পাবে না ওরা। 18 বছর হচ্ছে প্রথম ওপেন ওয়াটার লাইসেন্স। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। আর তারা একটা জুনিয়র বাবল মেকার বলে, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে যদি কেউ আপনার প্রফেশনালি এটা নিতে চায়, কোর্স করে, এটা পেশা হিসেবে নিতে চায়, তাদের জন্য সম্ভাবনা কিরকম আপনি দেখেন? আম আমি তো শুরু করলাম এবং শুরুর দিকটাতে আমি দেখতেছি যে অনেক হোপফুল একটা মানে এনভায়রনমেন্ট। আমাকে যারা শিখাচ্ছে তারাও মানে তাদেরও আমি ট্র্যাক রেকর্ড দেখলাম গত ২০ বছর ধরে তারা এই প্রফেশনেই আছে এবং তাদের ইনকামও একটা ভালো বেঞ্চমার্ক। তো আমাদের এখানে আর্টিস্ট আছে, আমাদের এখানে আম আ কি বলবো প্রফেশনাল প্লেয়ার্সরা আছে। সো আই সি যে এখানে সম্ভাবনা প্রচুর। বাট আমাদেরকে যেটা করতে হবে যে সম্ভাবনার জন্য আরো যা প্রয়োজন সেই জিনিসটাকে ইকোসিস্টেমটাকে ক্রিয়েট করে দিতে হবে। উই হ্যাভ দ্য লংগেস্ট মানে কোস্ট লাইন ইন দ্য ওয়ার্ল্ড, লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে তো সম্ভাবনার কোনো শেষ নেই। আমাদের গভর্নমেন্টের সাপোর্ট কিংবা আরো কর্পোরেটস এর সাপোর্ট যদি পাই, আমাদের এখানে তো সার্ফিং হচ্ছে, প্রফেশনাল সার্ফার্সরা আছে। তো এখানেও প্রফেশনটাকে আপনি মানে বাড়ায় অনেক দূর নিয়ে যেতে পারবেন।